পাবলিক হেলথ রিসার্চ, আমি আগে বলেছি যে পাবলিক হেলথের বড় দুইটা সাইড হচ্ছে প্রোগ্রামস, যেটা নিয়ে সাদলি এতক্ষণ বললো, আরেকটা হচ্ছে পাবলিক হেলথ রিসার্চ। সো পাবলিক হেলথ রিসার্চ সম্পর্কে আমি আবু সাইদ শুভকে একটু অনুরোধ করব যে তার শুরু করার এক্সপিরিয়েন্সটা বলার জন্য। আমি এখানে ছোট্ট করে অ্যাড করি, শুভদের একটা চমৎকার গ্রুপ ছিল আমি যতটুকু জানি, ভলেন্টারি গ্রুপ, যেখানে তারা কয়েকজন কলিগ বা ফ্রেন্ড মিলে একটা গ্রুপ বানিয়ে এক কোলাবোরেট করে ছোট 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 বড় বিভিন্ন ধরনের রিসার্চ করতে, এবং খুবই খুবই ইজিলি একটা ফ্রেন্ডলি ওয়েতে কিন্তু ওরা রিসার্চটা করতো আমি যতদূর শুনেছি। সো শুভ, ওভার টু ইউ। ওকে। আমার পরিচয় তো আগেই দিছিলাম, বাট আমি ব্যাকগ্রাউন্ডটা বলি নাই। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি এবার। আহ, আমার ব্যাকগ্রাউন্ড হলো নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। আমি আমার অনার্স শুরু করি 2014 সালে। তো 14 সালে শুরু করে আমার অনার্স শেষ হয় 18 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, মানে 4 বছর 2 মাস ছিল। তো আমি 17 সালের শেষ দিকে, যখন আমার লাস্ট সেমিস্টার চলে, কিন্তু 8টা সেমিস্টার, লাস্ট সেমিস্টার আমাদের থিসিস থাকে। যখন আমি থিসিস করার জন্য আমাদের বলা হলো, আসলে তখন আমি থিসিসের পিও জানি না, রিসার্চের আরো জানি না। ইভেন পাবলিশ পেপারের নামে একটা জিনিস আছে, জার্নাল পাবলিকেশন, পাবলিশ পেপার, এগুলো সম্পর্কে জানি না। সো আমার ওইগুলো সম্পর্কে আইডিয়া ছিল না। আই থিঙ্ক আপনারা যারা এখন স্টুডেন্ট আছেন, যারা ইমিডিয়েটলি পাস করছেন, ইন্টার্ন করতেছেন, প্রত্যেকেই আমার থেকে ভালো অবস্থায় এখন আছেন। আমি আমার সময় যে অবস্থায় ছিলাম। সো দেন আমি থিসিস করতে হবে, আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম, স্যারদের কাছে যাওয়া শুরু করলাম, সিনিয়রদের কাছে যাওয়া শুরু করলাম। দেন একটু একটু আস্তে আস্তে করে জানলাম যে এভাবে থিসিস হয়, এভাবে পাবলিশ পেপার থাকে, উম, এভাবে কাজ করা যায়। দেন আমি আমার থিসিসটা কোনোভাবে করলাম। আসলে যেটা বেশি সমস্যা হচ্ছে না আদানের জন্য, শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে ভাই। ওকে। সো বেশি তখন আমি কোনোভাবে আমার থিসিসটা শেষ করলাম। থিসিস শেষ করার পরে আমার মাস্টার্সে যখন হলো, তখন আসলে মোটামুটি একটা ভালো লাগা কাজ করছে, কারণ থিসিসের সময় আমি স্যারদের কাছ থেকে খুব বেশি সাপোর্ট পাইনি, বাট আমার এক স্যার ছিল, তার থেকে উৎসাহ পাইছি খুব, যে কাজ করো কাজ করো। কিন্তু মাস্টার্স এর সময় আমি কাজ করার চেষ্টা করা শুরু করলাম। তখন এই পাবলিশ আর্টিকেল, জার্নাল, এগুলো সম্পর্কে মোটামুটি বোঝা শুরু করলাম, ঘাটা শুরু করলাম। সো একদিন এরকম হলো, একদিন বিকালবেলা আমি হলো আমার 2টা জুনিয়রকে ডাক দিলাম। ওদের যে ওরাও রিসার্চ করতে আগ্রহী, আমিও আগ্রহী, থিসিস হয়েছে আমার, তো আমার একটু এক্সপোজ হয়ে গেছে রিসার্চের প্রতি। ওরা আমার সাথে কথা বলতে আসলো। একদিন বসলাম, একটা পেপার পাবলিশ পেপারকে এটাকে প্রিন্ট করে নিয়ে গেলাম। দেন মাঠে বসে আলোচনা করলাম, হ্যাঁ হ্যাঁ আমরা এভাবে করতে পারবো, সবকিছু করা যাবে, ডাটা এভাবে কালেক্ট করা যাবে, সবকিছু দেখলাম, মেথোডোলজির উপরে দেখলাম, হ্যাঁ সম্ভব। একটা জায়গায় আগে আটকে গেলাম, ডাটা অ্যানালাইসিস। এখন ডাটা কোশ্চেনিয়ার বানানো, ডাটা কালেক্ট করা, মেথোডোলজি করে সবই বুঝলাম, সবই করলাম, করা যাবে, কিন্তু অ্যানালাইসিসটা কে করবে? অ্যানালাইসিস তো পারি না। সো আটকে গেলাম মাস্টার্সের সময়টা। দেন মাস্টার্সের শেষ দিকে আইসা, যেটা হলো 19 সালের শুরু, জানুয়ারি টু জুলাই, ওই সময়টায় মাস্টার্সের কাজ করলাম, মাস্টার্সের থিসিস করলাম। সেটা করতে গিয়ে কিছুটা অ্যানালাইসিস শিখলাম। মাস্টার যখন শেষ হলো, তখন মোটামুটি ভালোই, আমার মাস্টার শেষ হয় 19 জুলাইতে। তো তখন মোটামুটি ভালোই এক্সপোজ রিসার্চের কাজ টুকটাক ভালোই করতেছি। কিন্তু স্টিল তখনও ওরকম ভাবে কারো মেন্টরশিপে নাই, কোনো টিম নাই, র্যান্ডমলি কাজ করতেছি। আহ, যেখানে যেখানে যেভাবে অপরচুনিটি পাচ্ছি। কোনো বড় ভাই বললো যে শুভ, তুই কি রেফারেন্সিং পারিস? হ্যাঁ ভাই, রেফারেন্সিং পারি। কি দিয়া করিস? মেন্ডেলে দিয়া করি। আচ্ছা, আমার এই পেপার 2টা রেফারেন্সিং করে ঠিক করে দিত, আমি ওই অপরচুনিটি নিতাম, আমি করে দিতাম। যদি ভাই তার পেপারে আমাকে নেয় কাজে, যদি কোনো কাজ করার অপরচুনিটি দেয়, বা কেউ ডাটা কালেক্ট করতে বলছে, ডাটা কালেক্ট করে দিস, অথরশিপ দিব না, অ্যাকনলেজমেন্ট দেবো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই ভাই, দিচ্ছি। যেভাবে সম্ভব, বা একটা পার্ট লিখে দিবি, অথবা একটা লিটারেচার সার্চ করে দে, যা বলতো, যখন যা বলতো তা করতাম। তো মাস্টার্সের শেষ দিকে গিয়ে আমাদের একটা টিম গঠন হয়। সেটা হয় আমি, আমার ইমিডিয়েট 2টা জুনিয়র ছিল, ওরাও খুব রিসার্চ ইন্টারেস্টেড ছিল, ওদেরকে নিয়ে আমরা আমাদের এক স্যারের আন্ডারে কাজ করা শুরু করি।
তো ওই যে প্রথম দিকের কাজ করতে গিয়ে যে বাধাটা খাইছিলাম যে অ্যানালাইসিস করার কেউ নাই, এই সমস্যার সলভটা আসলে স্যার নিয়ে আসেন। স্যারের ওয়াইফও টিচার ছিল, ইউনিভার্সিটি টিচার, স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে। স্যার বলছে ঠিক আছে তোমাদের সমস্যা নেই, অ্যানালাইসিস আমার ওয়াইফ করে দিবে, তোমরা বাকি সব করো। তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমি আহ, একটা আনলিমিটেড রিসোর্স পাই গেছি, যে আমার আহ, কাজ করার মতো তিনজন অ্যানালিটিক মানুষ আছে, গাইড করার মতো স্যার আছে, অ্যানালাইসিস করার মতো ম্যাডাম আছে। এরপরে আমরা আসলে খুব স্পিডে কাজ করা শুরু করি, দিন নাই রাত নাই। আর তখন হলো কোভিডটা শুরু হয়ে যায়। কোভিডটা শুরু হলে সবাই বাসায় আটকা পড়ি। আমার ওই যে দুজনের সাথে কাজ করা শুরু করি ওরাও বাসায় আটকা পড়ে। তো কোভিডের সময় আমার মনে আছে আমি একটা কথা ইউজুয়ালি সবাইকে বলতাম যে কোভিড সবাইকে ডিপ্রেসড বানাচ্ছে আর আমাকে রিসার্চার বানাচ্ছে। কারণ আমি কোভিডের সময় এই টেনশন করার সময় পেতাম না, কারণ আমি শুধু ঘুমাতাম আর কাজ করতাম। আমি হলো সকালে ঘুম থেকে উঠতাম 2টার সময়। আহ, কেন কয়টা ঘুমাইতাম এটা পরে বললে বুঝতে পারবেন যে আমি কেন 2টায় উঠতাম। আমি 1টা 1:30 2টায় ঘুম থেকে উঠতাম। ওইটা সকালে খাবার খাই, দুপুরে খাবার যাই হোক খায়া বসতাম, আর ঘুমাইতাম রাত্র 2টা 3টা 4টায়। এর মাঝখানে আমি আমার ওই যেখানে আমি সোফা বসে কাজ করতাম, সোফার সামনে টিভি থাকতো, টিভি দেখতাম আর কাজ করতাম রিসার্চে। সারা দিন রাত 24 ঘন্টা শুধু এইগুলাই করতাম। তখন একটা সুবিধা হলো কি, কোভিড ছিল, কোভিডে নতুন নতুন কাজ করা যেত অনলাইনে। তো আমরা এই অপরচুনিটি নিলাম যে আমরা বাসায় বসে অনলাইনে কাজ করতাম, অনলাইনে ডাটা কালেক্ট করতাম। এবং এই জিনিসগুলো কোভিডের সময় পাবলিশ করা সহজ ছিল, যে অনলাইন ডাটা কালেকশন, এবং এইটা আমটা আগে অতটা প্রচলিত ছিল না যে অনলাইন ডাটা কালেক্ট করে কাজ করব। কারণ তখন সবসময় ফেস টু ফেস হতো। তখন হলো দেখতাম আবার তখন ডিটেলসে সার্চ করে করে দেখলাম যে কোভিড এর সময় মেন্টাল হেলথ মানুষের খারাপ হচ্ছে, মেন্টাল হেলথের কাজগুলো অনেক ভালো হচ্ছে। দেন আমরা মেন্টাল হেলথে অনেক কাজ করলাম, ফুড সিকিউরিটি কাজ করলাম। ওই আমাদের স্যারদের কাছ থেকে সাপোর্ট পাইতাম। আমরা 3জন আমরা ভাগ করে নিতাম কে কোন পার্ট লিখবো, এক একজন এক এক পার্ট লিখতাম। তার কিছুদিন পরে আমরা আবিষ্কার করলাম যে এক একটা পেপারে কো অথর হওয়া যায়, কো অথর মানে সরি কো অথর না, কো ফার্স্ট অথর হওয়া যায়। তো আমরা করতাম কি 3জনে মিলেই লিখতাম, আমরা 3জনই কো ফার্স্ট হতাম। সো সবার কাছেই ভালো লাগা থাকতো যে ওকে আমি ফার্স্ট অথর হচ্ছি, কো ফার্স্ট অথর হই, এক একজন এক একটা নাম পজিশনে ফার্স্ট থাকতো। তো এইভাবে আমরা প্রচুর কাজ করতাম। এন্ড এই কাজে আমি চেষ্টা করছি যত সম্ভব জুনিয়রদেরকে নেওয়ার। এন্ড আমি যখন কাজ করতাম তখন ওই যে বলছিলাম যে আমি ডাটা কালেক্ট করতাম কিন্তু আমি অ্যাকনোলেজমেন্টে থাকতাম। আমি এটাকে মানুষজনকে দিছি অথর হিসেবে দেওয়া শুরু করছি, যে তারা ওরা একটু খুশি হোক, ওরাও উৎসাহ পাক। তো আমি মানুষজনকে নিয়ে কাজ করতাম, ডাটা কালেক্ট করতাম, ওদের দিয়ে লেখানোর চেষ্টা করতাম, দেন ওদের প্রসেসিভ দিতাম, বা ওদেরকে অন্য কোনো ভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করতাম। যতটা সম্ভব আমরা করছি, আমাদের ওই 3জন টিম মিলে আমরা প্রায় 20 থেকে 30টা পেপার পাবলিশ করছি প্রায় 1-2 বছরের মধ্যে। 20 সালে যখন কোভিড পিক ছিল, ওই 1 বছরে আমার ইন্ডিভিজুয়ালি 20টা পেপার পাবলিশ হয়। তার মধ্যে আই গেস 10টা থেকে 12টা ছিল আমাদের এই টিম থেকে, আর টিমের বাইরে ছিল বাকিগুলা। সো আমাদের টিমটা আসলে একটা ইফেক্টিভ ছিল, যেটা কারণে ওই টিমের কারণে, স্যারের মেন্টরশিপ, স্যারের সাপোর্টের কারণে, আর কোভিড এর কারণে আসলে আমি রিসার্চার, না হলে আমি হয়তো রিসার্চার থাকতাম না। কারণ আমিও সেই গতানুগতিক সবার মতো গভর্নমেন্ট জবের প্রিপারেশনে শুরু করছিলাম, বাট কোভিড এর জন্য সকল এক্সাম অফ ছিল। ওই সময়টাকে আমি রিসার্চের জন্য ইউজ করছি। আমার ওই একটা খুব ভালো টিম ছিল, স্যারের মেন্টরিং ছিল। সো খুব এই জিনিসগুলো আমাকে খুব হেল্প করছে। এই তো নাসির, আমার পক্ষ থেকে মনে হয় আজকের জন্য এতটুকুই। দেন কারো কোনো কোশ্চেন থাকলে অসংখ্য আমি উত্তর অসংখ্য দিতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই শুভর এই 10টা থেকে 20টা পেপার এই শুনে আমার জ্বর চলে আসছে। যাই হোক, আমি জানতাম অলরেডি, বাট যতবার শুনি প্রতিবার নতুন করে আর কি সারপ্রাইজড হই আর কি, আর কিছুটা ইমপ্রেসড হই যে মানে আসলেই এভাবে আমরা ঠিক একটা টিম করে একজন মেন্টর থাকবে বা গাইডেন্স থাকবে, সবাই মিলে ছোট ছোট কন্ট্রিবিউট করে পেপার করা। আমাদের আমাদের লক্ষ্যটাও কিন্তু এটাই, যে আমরা আপনাদের মধ্যে থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে, অনলাইন ক্লাস শেষে আপনাদের মধ্যে থেকে যাদের সত্যিকারের ইচ্ছা থাকবে পাবলিক হেলথ রিসার্চে কাজ করার, সেটা পারফরমেন্স দেখে বা আপনাদের সাথে কথা বলে আমরা যেটুকু বুঝবো আর কি, তো তাদেরকে নিয়ে আমাদেরও ঠিক এভাবেই কাজ করে আগানোর ইচ্ছা, যে একটা সুন্দর একটা টিম থাকবে, একটা ফ্রেন্ডলি পরিবেশে কোলাবোরেশনের মাধ্যমে সবার কন্ট্রিবিউশনে এবং আমাদের গাইডেন্সে অবশ্যই আমাদের সাথে সিনিয়র রিসার্চারও থাকবেন। আমরা আসলে আমাদের নিজেদেরকে এক্সপার্ট দাবি করি না, আমরা খুব বেশি হলে এখন মিডিয়াম লেভেলের, বাট আমাদের অনেক সিনিয়র
রিসার্চারের সাথে, তাদের সাথে, এক্সপার্টদের সাথে কানেকশন আছে, তাদের কাছ থেকে হেল্প নিয়ে আমরা পাবলিক হেলথ রিসার্চ, ক্যাসলিং এর যে পাবলিক হেলথ রিসার্চ ইনিশিয়েটিভ, এটাকে আগিয়ে নিয়ে যাব। আচ্ছা, আমি আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই, আবার আবার দিচ্ছি। আমি হচ্ছে ডক্টর দেওয়ান তাসমিয়া আজাদ রাকা। আমার সেশন হচ্ছে 2015-16। আমার হোম টাউন মানিকগঞ্জে। আর আমি হচ্ছে যশোর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছি, ওখানে ইন্টার্নশিপ শেষ হয়েছে 2022-এর জুলাইতে আমার ইন্টার্ন শেষ হয়েছে। তারপরে আমি আসলে একদম যদি বলতে চাই, আমার একদম শুরুর জার্নিটা আমি সুন্দর করে বলি। আমি ছোটবেলা থেকে আমার হচ্ছে একটা ভিতরে একটা টেন্ডেন্সি ছিল যে আমি বড় হয়ে সায়েন্টিস্ট হইতে চাই। মানে কিছু আমি একটা গবেষণা করব, এই জিনিসটা আমার অনেক ছোটবেলা থেকেই মানে একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু তারপরে একটা আহ, আহ, মানে আমাকে কেউ যদি জিজ্ঞেস করো তোমার এইম ইন লাইফ কি, আমি বলতাম না আমি গবেষক হব, সায়েন্টিস্ট হব, এরকম বলতাম। কিন্তু একটা ব্যাপার ছিল যে আমার আম্মু আব্বু সবসময় চাইতো যে আমি আসলে মেডিকেলে পড়ি। তো আমিও মানে যেহেতু তখন এত অপিনিয়ন নিতে পারি নাই, তাদের অপিনিয়নের উপর আমি অনেকটা নির্ভরশীল ছিলাম। তো দেখা যাচ্ছে যে আমি ওইভাবেই মেডিকেলে চলে আসি, ওইভাবেই এখন যখন মেডিকেলে চলে আসি তখন হচ্ছে আমার একটা ইয়া থাকে যে আমি যখন মেডিকেলে চলে আসছি তাহলে মানে এইখানে আমি কিভাবে গবেষণা করতে পারি, আমার এরকম একটা প্রথম থেকে একটা ধান্দা ছিল। তো আহ, তখন আর কি আসলে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো আর এইসব নিয়ে কোনো থাকে না। থার্ড ইয়ারে যখন উঠলাম তখন সত্যি কথা বলতে আমাদের হচ্ছে কমিউনিটি মেডিসিনে আমাদের যে ডিপার্টমেন্টাল স্যার ছিলেন, উনি আসলে খুবই জ্ঞানী লোক এবং উনি পাবলিক হেলথেরই লোক, মানে ইয়া ছিলেন উনি। অনেক ভালো ভালো এনজিও, তারপরে হচ্ছে জাতিসংঘেও কাজ করেছেন। মানে উনি অনেক অন্যরকম একজন ইয়া ছিলেন, তো টিচার। তো উনি সবসময় চাইতেন যে আমাদের এটা নিয়ে একটা ভালো একটা নলেজ দেবে আমাদের সবসময়। কিন্তু সত্যি কথা যেটা আমাদের আমাদের ব্যাচমেটরা যারা ছিল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলতো যে আহ, এই এই সাবজেক্টটা কেন মেডিকেল থেকে উঠায় দেয় না, এরকম একটা বিষয় ছিল যে পারলে এই সাবজেক্ট ফরেনসিক মেডিসিন বাদ দিয়ে বাকিগুলা পড়া দরকার ছিল। মানে এতটাই হেট করতো সবাই, এবং কেউ কোনো কিছুই মানে স্যারের কথাগুলো শুনতো না। কিন্তু আমার আসলে স্যার খুব ইয়া করতো যে আমাদের এদিকে আগ্রহ ইয়া করার জন্য উনি অনেক কিছু বলতো, কিন্তু সবাই ইয়া না করলে আমি সেটা শুনতাম, বুঝার চেষ্টা করতাম। তারপরে হচ্ছে আমাদের যে আরএফএসটি তে যে একটা আমরা একটা রিসার্চের মতন তো করি, একটা সবাইকে ফিল্ডে নিয়ে যে ওই রিসার্চ ওইটা আমরা হচ্ছে খুব সুন্দর করে আমাদের স্যার করাইছিলেন, যেভাবে নিয়ম হয় যে না আমি ফিল্ডে যাব, ফিল্ড থেকে ডাটা কালেকশন করবো, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করবো। স্যার একদম সাথে থেকে আমাদের প্রত্যেকটা কাজ করিয়েছিলেন। তো ওইখান থেকে আসলে এবং ওই পেপার রাইটিং অ্যানালাইসিস সবকিছুতে আমি অনেকটা অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম। তো ওইখান থেকে হচ্ছে আমার একটা ইন্টারেস্ট গ্রো করে যে আচ্ছা, তার মানে এইভাবে এইভাবে করতে হয়। তারপরে অবশ্য তারপরে ওই পেপারটা আমরা খুব সুন্দর করে করেছিলাম, কিন্তু স্যার বলেছিলেন যে তোমরা যদি আগ্রহ প্রকাশ করো আমি এটা পাবলিশ করবো। কিন্তু যেটা হয়েছে যে বাকিরা আসলে আগ্রহ প্রকাশ করেনি। আর তখন ফোর্থ ইয়ারেও মানে তারপরে ফোর্থ ইয়ারে উঠে গেলাম, ওইখানকার প্রেশার পরে আর ওই পেপারটা পাবলিশ করা হয়নি। কিন্তু স্যার আমাদের সম্পূর্ণ সাপোর্ট দিতে চাইছিলেন যে তোমরা যদি চাও আমি পাবলিশ করবো, তোমরা যদি থাকো সাথে, তা আমরা ইয়া করে নিই। তো ওইখান থেকে আসলে আমার আমি বুঝতে পারলাম। আর ওই থার্ড ইয়ারে যখন ছিলাম তখনই হচ্ছে আমি যে কমমেডে তো বায়োস্ট্যাটিস্টিক্স তারপরে অনেক কিছুই ছিল, তো ওই জিনিসগুলা ভালোভাবে বোঝার জন্য শুধুমাত্র বই না, আমি কিছু অনলাইনে কোর্সও করেছিলাম, এই জন্য কনসেপশনটা কিছুটা ক্লিয়ার হয়েছিল। বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি, যেগুলো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে। তো এরপর থেকে হচ্ছে আমি চিন্তা করি যে ফোর্থ ইয়ারে ওঠার পর থেকে আমি চিন্তা করি যে আমি তাহলে আমার যদি আমি আমার রিসার্চের প্রতি বেশি ইন্টারেস্ট আমি বলতেছি। তো তখন হচ্ছে আমি ভাবতেছি যে আমার তো তাহলে ভলেন্টিয়ার ভাবে হলেও আমার কোনো না কোনো ভাবে ইনভলভ হইতে হবে। তখন আমি আসলে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক মানুষকে খুঁজছি কারা আমাকে একটু সুযোগ দেবে, একটু ভলেন্টিয়ার ভাবে আমি কাজ করবো। তখন হচ্ছে আমি একটা সিনিয়র ভাইয়া পেয়েছিলাম। তো উনি আরএমসির ছিলেন। তো এখানে আরএমসির যারা আছে আমি জানি না চিনবেন কিনা, আব্দুর রাফি নাম করে। তো উনি তো উনাকে আমি পাই। তো উনি আমাকে ওনার কিছু পেপারে আমাকে কাজ করার জন্য করেছিলেন। তো ওইখান থেকে আমি যেহেতু প্র্যাকটিক্যালি আমি কাজ করি, ওখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। এটা এটা গেল। তো আরেকটা জিনিস যেটা
যে আমি ওই যে আব্দুর রাফি ভাইয়ের কথা যেটা বলি, উনি কিন্তু আমি যখন ওই 4th ইয়ারে পড়ি উনি সম্ভবত তখন ইন্টার্ন ছিল। আর না, উনি 5th ইয়ারে পড়তো, উনি আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল, কিন্তু উনার নলেজ এত ভালো ছিল, উনি 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 সব পারতো। কিন্তু উনার কোনো এমপিএইচ নাই, উনি একটা 5th ইয়ারের স্টুডেন্ট, কিন্তু উনি সব পারেন। এবং উনার অলরেডি তখন পেপার পাবলিশ করাও হয়ে গেছে ফার্স্ট অথর হিসেবে। তো উনার কিন্তু কোনো ডিগ্রি নাই, কিন্তু উনি সব পারে। এটা কি উনি নিজে নিজে শিখেছেন। তো পাবলিক হেলথ বিষয়টা হলো এরকম, একটা নিজের ইন্টারেস্ট থাকলে আপনি নিজে নিজে যদি চান আপনি পারবেন। সবাইকেই বলতেছি যে এখন তো অনলাইনে সবকিছু অ্যাভেলেবেল, মানে চাইলে সবকিছুই করা সম্ভব। তো ওই ভাইয়াকে আমি দেখছি সে যা জানে, অনেক অভিজ্ঞ মানুষ ডিগ্রি করে হয়তোবা অতটা বেশি জানে না। তো এরপরে হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমি নিজে একটা কিছু করি, নিজের একটা পেপার পাবলিশের ইচ্ছে ছিল। তো ওই সময় আমি একটা স্টাডি ডিজাইন করছিলাম। করার পরে এখন হচ্ছে ওই স্টাডিটা আমি করবো, করার পরে যে কোনো একটা রিসার্চ করতে গেলে একটা ইথিক্যাল ক্লিয়ারেন্স নেওয়া লাগে। এবং এই ইথিক্যাল ক্লিয়ারেন্সটা যেটা হয় যে একটা যে কোনো ইনস্টিটিউশন থেকে নিতে হয়। যেমন যারা প্রত্যেকটা ইনস্টিটিউশনের আসলে একটা ইথিক্যাল কমিটি থাকে আর কি, ইথিক্যাল রিভিউ কমিটি থাকে, ওইখান থেকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হয়, যে ওরা বলবে যে আচ্ছা ঠিক আছে রিসার্চটা কন্ডাক্ট করা যাবে বা এতে কোনো ক্ষতি টতি হবে না, এটা আমার পুঁজি করে আমার ইয়ে করতে হবে, আদারওয়াইজ এই পেপার পরে পাবলিশ করা যায় না। তো এই ইথিক্যাল ক্লিয়ারেন্স আমি নিব, আমি নাচতে নাচতে এগুলার জন্য আমি আমার মেডিকেলে দৌড়াদৌড়ি করছি। কিন্তু আমি যে দেখি কি যে ইথিক্যাল রিভিউ কমিটি যে একটা আছে, এটা আমি যারাই জিজ্ঞেস করি কেউ কিছু বুঝে না আমার কথা। এখন কেউ বুঝে না, তারপর আমি আবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে দেখি কেউই কিছু বুঝে না। অনেক ইয়া করার পরে শুনলাম যে একটা নাকি আছে, মানে নামমাত্র একটা আছে, কিন্তু তার একটা ইয়া থাকে, মানে তার কমিটির যে হেড, সেই সেই স্যার একজন একজন বলে এই স্যার কমিটির হেড, আর একজন বলে অমুক স্যার, এই স্যার ওই স্যার, মানে এইভাবে করে ঘুরতে ঘুরতে দেখি কি আমি কোনো কিছু ইয়ে করতে পারিনি। তো এই যে যে একটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে কেন? কারণ হচ্ছে কি আমাদের মেডিকেল সেক্টরে কেউ রিসার্চ করেই না বলতে গেলে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার গ্রেডেও কেউ করে না, আমাদের স্যাররাও খুব কম মানুষ, কম স্যারই আছেন যারা রিসার্চের সাথে ইনভলভ। যারা যারা ইনভলভ যে সকল স্যাররা তারা কিন্তু অনেক ডাইনামিক, আর যারা ইনভলভ না তাদের কথা আর কি বলবো। তো দেখা যাচ্ছে ওনারা নাই বলে আজকে যে ইথিক্যাল কমিটি রিভিউ কমিটি গুলা এরকম অ্যাক্টিভ না, বা এরকম ভাবে ঝিমায় রয়েছে। আর সমসাময়িক ভাবে যদি আমরা একটা ইউনিভার্সিটিতে চিন্তা করি, ওইখানে কিন্তু স্যাররা যথেষ্ট এইসব ব্যাপারে, মানে ওরা সবাই থিসিস করে, ওরা রিসার্চ নিয়ে অনেক এক্সপার্ট আমি যেটা দেখি। তো যাই হোক, তো আমি ওই ওই পেপারটা আসলে আমি পাবলিশ করতে পারি না, মানে এইসব ঝামেলার কারণে। ডাটা ডাটা কালেকশন করতে এই করছি এই করছি, কিন্তু এগুলার জন্য আমি ইয়া করতে পারি না। তো ওইভাবে হচ্ছে আমি আরো দু একজনের সাথে কাজ করে টোরে আহ, আমি সবার সাথে কাজ করেছি আন্ডার গ্রেডে থাকতে আর কি, যে ওখানে শেখার চেষ্টা করেছি যে আমি তাহলে যাতে শিখতে পারি। তো অনেক সিনিয়র কিছু ভাইয়া আছেন, তাসদিক দীপ ভাইয়াকে চিনে থাকবেন, উনার সাথে আমি করোনার সময়ে কাজ করেছিলাম আর কি। তো ভাইয়া তো অনেক কোঅপারেটিভ, ভাইয়ার কাছে অনেক কিছু শিখতে পারছি। ওইভাবে আমার আসলে কিছু পেপার পাবলিশ হয় অ্যাজ এ কো অথর। তো এভাবেই আসলে আমার আন্ডার গ্রেডের ব্যাপারটা ছিল। আর তারপরে যখন আমি মেডিকেল শেষ করে 2022-এর জুলাইয়ে, তারপরে হচ্ছে আহ, আমার আমার একটা ইয়া ছিল যে আমার ওই যেহেতু আমি পাবলিক হেলথে ক্যারিয়ার করবো, তো আমার জন্য আইসিডিডিআরবি একটা ড্রিম প্লেস ছিল। কিন্তু আনফরচুনেটলি আমি যত অ্যাপ্লাই করতাম হতো না, কারণ আমার এমপিএইচ নাই বা এক্সপিরিয়েন্স নাই। তো শুরুতে ঢুকতে পারলে অনেক ভালো হতো। তো তারপরে হচ্ছে আমি পাবলিক হেলথ রিলেটেড জব আর কি সার্চ করতে থাকি, যাতে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হয়। আর সাইড বাই সাইড হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে হেলথ ইকোনমিক্স এর জন্য পরীক্ষা দিয়েছিলাম, ওখানে চান্স হলে মাস্টার্স ইন হেলথ ইকোনমিক্স এ ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এর এর পাশাপাশি হচ্ছে আমার একটা ক্লিনিক্যাল ট্রায়াল, আপনারা শুনে থাকবেন যে যে কোনো ড্রাগ যদি কোনো নতুন ভাবে আসে, সেটা হচ্ছে আমরা আহ, মানুষের উপর, হিউম্যান বিইং এর উপর আমরা ট্রায়াল করে তারপর ওটার অ্যাপ্রুভালটা হয়, যে আসলে আদৌ এটা মার্কেটে আসবে কিনা। তো আমি একটা ট্রায়ালে কাজ করেছি, সেটা হচ্ছে থার্ড ফেজ ট্রায়াল ছিল, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। তো ও ওই ওইখানে এটাও একটা পাবলিক হেলথের একটা ইয়া, এবং বলা হয়েছে যে আরসিটি মানে পাবলিক হেলথ রিসার্চের তো অনেকগুলা ভাগ আছে, আরসিটিটা আচ্ছা হচ্ছে আমি একটু ইন্টারাপ্ট করি। সবচেয়ে বেশি। হ্যাঁ, তুমি বর্তমানে আইসিডিডিআরবি তে রিসার্চ ফিজিশিয়ান হিসেবে জয়েন করেছো, রাইট? হ্যাঁ, প্রজেক্ট রিসার্চ।
আচ্ছা, ওকে। সো আমি মূলত তোমার আন্ডারগ্র্যাডের এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছিলাম। রাকা খুব চমৎকার আচ্ছা একটা আচ্ছা। কথা বলছে মাঝখানে। সেটা হচ্ছে আম আপনি চাইলেই পারবেন এবং স্টুডেন্ট থাকা অবস্থাতেই পারবেন। এবং স্টুডেন্ট থাকা অবস্থাতে যে পারা যায় এটা আসলে রাকা আমাকে দেখাই দিছে। আমি যখন গ্র্যাজুয়েশন করে নর্থ সাউথে এমপিএইচ শেষ করে আইসিডিডিআরবি তে যখন জয়েন করছি, তখন আমার পেপার মনে হয় ১ টা বা ২ টা এরকম সর্বোচ্চ। তখন একদিন রাকার সাথে আমার কথা হয়। আমি জিজ্ঞেস করি রাকাকে যে, "রাকা তোমার কয়টা পেপার?" রাকা তুমি তখন কি বলছিলা? তখন মনে হয় ২০২২ সাল। তখন তোমার কয়টা পেপার অলরেডি? ৩ টা ছিল। ৩ টা ছিল। শুনে আমার মাথায় হাত। মানে আমি পুরা আকাশ থেকে পড়ছি যে আমি তখন গ্র্যাজুয়েশন করছি, নর্থ সাউথ এ পড়াশোনা করছি, তারপরে আইসিডিডিআরবি তে জয়েন করছি। ততদিনে আমার ১ টা কি ২ টা মাত্র পেপার। আর এদিকে রাকা তখন আন্ডারগ্রেড কেবল শেষ করতেছে বা করছে এরকম কিছু একটা। আন্ডারগ্রেড এর থেকে কাজ শুরু করেই রাকা স্টুডেন্ট অবস্থাতেই তখন তার ৩ টা পেপার। সো এটা আসলে অনেক, অনেক বড় একটা জিনিস। হ্যাটস অফ টু ইউ রাকা। অ্যান্ড থ্যাংক ইউ যে তুমি আন্ডারগ্রেড এর এই থ্যাংক ইউ এক্সপেরিয়েন্সটা ভাই। আমাদের সাথে শেয়ার করার জন্য।